Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, টার্গেট প্রাইমারি টেট ইন্টারভিউ 2025 লক্ষ্য রেখে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম তার আজকে 79 নম্বর ক্লাস, অর্থাৎ 79তম ক্লাস আজকে কিন্তু হচ্ছে এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। এর আগে কিন্তু অনেকগুলো ক্লাস করানো হয়ে গেছে। যারা এর আগে ক্লাসগুলো দেখোনি অবশ্যই বলবো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু 1 নম্বর থেকে প্রত্যেকটা ক্লাস দেখা শুরু করো। এই যে সিরিজটা শুরু করেছি এখানে থাকছে যে সমস্ত প্রশ্ন উত্তর, সেগুলো কিন্তু সবই 2017তে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল এবং তার অনুকরণে আগামী ইন্টারভিউ অর্থাৎ 2025 যে ইন্টারভিউ হতে চলেছে 13,421টা শূন্যপদে, সেখানে কী ধরনের প্রশ্ন আসতে পারে তার সম্ভাব্য কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে এই সিরিজগুলোতে। তো অবশ্যই কিন্তু ক্লাসগুলো সকলে মন দিয়ে দেখবে। আর দুদিন ধরে কিন্তু ক্লাস করানো হয়নি একটু কাজের চাপের জন্য, তো আজ থেকে আবারও কন্টিনিউয়াসভাবে ক্লাসগুলো শুরু হচ্ছে, কারণ হাতে খুব কম সময়। এই মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ যে নোটিফিকেশান, এর আগে কিন্তু শর্ট নোটিশ দিয়েছিল পর্ষদের তরফ থেকে, এরপর কিন্তু ফুল নোটিফিকেশান প্রকাশ করা হবে, যেখানে ফর্ম ফিল আপের ডেট, কবে ইন্টারভিউ হচ্ছে, সমস্ত তথ্য কিন্তু এবারে দেওয়া হবে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশান আকারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস, নিউজ, নোটিফিকেশান, এডুকেশনাল কেস আপডেট সমস্ত তথ্য এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা যথাসময়ে পেয়ে যাবে। আর লাইক করার সাথে সাথে বলবো হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করবে, যাতে সকলে ক্লাসগুলো দেখার সুযোগ পাও এবং ক্লাসগুলো গ্রো হয়, চ্যানেলটাও গ্রো হয়। তো চলো একদম প্রশ্ন উত্তরে যাওয়া যাক, যে কী কী প্রশ্ন আজকে রাখা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম মন দিয়ে দেখার চেষ্টা করবে, কারণ ইন্টারভিউর প্রশ্ন কোনোভাবেই এমসিকিউ আকার রাখা হয়নি। সম্পূর্ণ বিষয়টা কিন্তু বোঝার মতো, ক্লাসগুলো কিন্তু সকলে বোঝো, তাহলে কিন্তু উত্তরগুলো করতে পারবে বা দিতে পারবে ইন্টারভিউ রুমে গিয়ে। ওকে, তো দেখো আজকে 79 নম্বর ক্লাসের প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে সহজ পাঠ যে বই, সে বইয়ের অলঙ্করণ কে করেন। যদিও এই নিয়ে ডিটেলস কিন্তু আমি প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত বইয়ের তথ্য দিয়েছি, এর আগে ক্লাসগুলো দেখতে পারো। তো আজকের প্রশ্ন, সহজ পাঠ বইয়ের অলঙ্করণ কে করেন। তো সহজ পাঠ বইয়ের অলঙ্করণ করেছিলেন কে? নন্দলাল বসু। অর্থাৎ ছবিগুলো যে রয়েছে সমস্ত কিছু বিষয়টা কে করেছেন? নন্দলাল বসু। এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল এবং আগামীতেও করবে, কারণ প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত বইয়ের তথ্য, অলঙ্করণ কে লেখেন, এই সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, বা বইয়ের নামকরণের সার্থকতায় কী, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। 2 নম্বর প্রশ্ন, খুবই একটা ট্রিকি প্রশ্ন করা হয়েছিল 2017তে, তার জন্য এই প্রশ্ন রাখা হয়েছে এখানে। যে প্রশ্নটা বলা হয়েছে কি, অর্থাৎ কয় হস্যই কি এবং কয় দীর্ঘই কি, এই দুটো কি এর মধ্যে পার্থক্য বোঝাও। আপনি যখন একজন শিক্ষক হবেন, তো তাহলে অবশ্যই এই ধরনের পার্থক্যগুলো জানা দরকার। তো দেখো উত্তর কি বলছে না, যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ বা না সম্পন্ন হয়, সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কয় হস্যই কি, এই কিটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। যেমন তুমি কি জলপান করবে, এখানে উত্তর কী হবে? হ্যাঁ বা না। যদি উত্তর হয় হ্যাঁ আমি জলপান করবো, তাহলে হ্যাঁ বলবে, না তো না। কিন্তু যদি অন্যদিকে যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বাদে বিস্তারিতভাবে যদি ব্যাখ্যা করা হয়, যেমন বলা হয় যে তুমি কি করতে ভালোবাসো, তাহলে এখানে কি বলতে কি, কয় দীর্ঘই কি, তাহলে তুমি এখানে বলবে যে আমি পড়াশোনা করতে ভালোবাসি বা শিক্ষকতা করতে ভালোবাসি, তাহলে এইখানে যে কি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে কয় দীর্ঘই কি। তো এই কি কিন্তু ব্যবহার করা এখানে, যেমন এখানে বলা হয়েছে তোমার এত বিরক্ত হওয়ার কারণ কি। তো এই যে কি ব্যবহার করা হয়েছে, তার মানে কি তুমি বিরক্ত হচ্ছ কি কারণে, সেটা তুমি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে যিনি প্রশ্ন করেছেন তাকে তার উত্তরটা দেবে। ওকে, নেক্সট প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু করে যারা জিওগ্রাফি অনার্স তাদের ক্ষেত্র, এবং সমস্ত চাকরি প্রার্থীদেরকে কিন্তু এগুলো জেনে যেতে হবে যে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি, পশ্চিমবঙ্গ রাজ্যে পাখির নাম কি, এগুলো কিন্তু প্রশ্ন আসে। তো প্রত্যেকটা ক্লাসে আমি এক এক করে করিয়ে দিচ্ছি। তো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি না, ছাতিম বা ডেভিল ট্রি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী ছিল, মেছো বিড়াল বা ফিশিং ক্যাট, যেটা আমি বলেছিলাম। তারপরে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কী, সেটাও আমি বলেছিলাম। ক্লাসগুলো কিন্তু এর আগে দেখোনি যারা, অবশ্যই দেখবে। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের সাথে কয়টি রাজ্যের সীমানা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এই নিয়ে আমি একটা পিডিএফও দিয়েছিলাম, যেটা বাই করতে বলেছিলাম। সম্পূর্ণ ইনফরমেশান আমি দিচ্ছি পরে শেষের দিকে। তো এই যে পশ্চিমবঙ্গের কয়টি রাজ্যের সাথে সীমানা রয়েছে, বা তোমার নিজের জেলার প্রতিবেশী জেলাগুলো কোনগুলো হতে পারে, এগুলোতে কিন্তু প্রশ্ন আসে। বা আমাদের দেশের কয়টি প্রতিবেশী দেশ রয়েছে, কয়টি প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করেছে, কয়টি প্রতিবেশী দেশের সাথে মানে বেশি সীমানা আছে, কোন কোন দেশের সাথে, কোন কোন রাজ্যের সাথে আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করে। তো পশ্চিমবঙ্গের সাথে 5টি রাজ্যের সীমানা রয়েছে কি কি, একটা হচ্ছে বিহার, 2 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড, 3 নম্বরে উড়িষ্যা, 4 নম্বর আসাম এবং 5 নম্বরে সিকিম। এভাবে কিন্তু খেয়াল রাখবে কি কি, বিহার,
ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম এবং সিকিম। সব থেকে বেশি কার সাথে রয়েছে? ঝাড়খণ্ডের সাথে বেশি সীমানা ভাগ করেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। ওকে, নেক্সট আপনার প্রশ্ন কি বলা হচ্ছে, যে একটা খুবই সিচুয়েশন বেস প্রশ্ন, এবং এই ধরনের সিচুয়েশন বেস প্রশ্নগুলো কিন্তু করে, আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু করাচ্ছি, যে ছাত্রদের কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কীভাবে সেটা বলবেন বা উত্তরটি দেবেন। তো এখানে কি বলবে, যা আমি মিথ্যার আশ্রয় না নিয়ে, অর্থাৎ যদি উত্তর জানা থাকে তাহলে ঠিক হ্যাঁ বলে দেবে উত্তরটা, যদি জানা না থাকে, যেহেতু এখানে না বলা হয়েছে, তো আমি মিথ্যার আশ্রয় না নিয়ে বলবো আমার উত্তরটা এই মুহূর্তে জানা নেই বা পরে বলে দেব, অথবা দরকার হলে আমি উত্তরটা কোনো বই থেকে খুঁজে তাকে সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নটা শিক্ষার্থী করেছিল, এবং পরিশেষে তাকে প্রশ্নটা করার জন্য প্রশংসা করব এবং উৎসাহিতও করব। কোনোভাবেই যে তুমি উত্তরটা পারলে না তার জন্য তাকে যে বকামি দেবো বা কিছু বলবো সেটা না করে বলতে হবে যে যদি সেই মুহূর্তে জানা না থাকে তাহলে বলবে পরে উত্তরটা আমি জেনে নিয়ে বলে দেবো, আর যদি উত্তরটা যদি জানা থাকে অবশ্যই উত্তরটা বলবে বা পরে বলে দেওয়ার সাথে সাথে তাকে অবশ্যই প্রশংসা করতে হবে, উৎসাহিত করতে হবে, যাতে সে পরবর্তী ক্ষেত্রেও আরও প্রশ্ন করার সুযোগ পায়, এবং প্রশ্ন করার থেকে যে ভয়, সে ভয়টা যাতে তার দূর হয়। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন, খুবই একটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও, এটাও কিন্তু করা হয়েছিল, যে অন্ধ শিক্ষার্থীদের পড়া শেখানোর জন্য কোন পদ্ধতি আপনি অবলম্বন করবেন এবং এই পদ্ধতির সম্পর্কে কি জানেন সেটা বলুন। এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল। তো কি উত্তর হবে, তো অন্ধ শিক্ষার্থীদের পড়া শেখানোর জন্য ব্রেল পদ্ধতি ব্যবহার করব, এটা আমরা সকলে জানি। এই পদ্ধতির উদ্ভাবককে সেটাও কিন্তু বলে দেওয়া দরকার, যে ফরাসি শিক্ষাবিদ লুইস ব্রেল, তিনি 1824 সালে 15 বছর বয়সে তিনি রাতের লেখার যে উন্নতি হিসাবে ফরাসি বর্ণমালার উপর ভিত্তি করে ব্রেল কোড কিন্তু ব্যবহার করেন। তিনি 1829 সালে তার সিস্টেম প্রকাশ করেন, যা পরবর্তীতে সঙ্গীতের স্বরলিপি অন্তর্ভুক্ত করে। দ্বিতীয় সংশোধন ঘটে 1837 সালে প্রকাশিত হয়, এবং আধুনিক যুগে বিকশিত যে লেখার বাইনারি ফর্ম সেটাও কিন্তু প্রকাশিত হয় এই ব্রেল পদ্ধতির মধ্য দিয়ে। তাহলে কীভাবে শিক্ষা দেবে, তো অবশ্যই ব্রেল পদ্ধতির মধ্য দিয়ে, এবং পদ্ধতির সম্পর্কে যা জানা থাকে সেটা অবশ্যই এখানে ইনফরমেশন দিয়ে দিলাম। এটাও কিন্তু বলতে পারো যে লুইস ব্রেল প্রথম এই ব্রেল পদ্ধতি ব্যবহার করেন বা উদ্ভাবক ছিলেন। তিনি 1824 সালে 15 বছর বয়সে তিনি রাতের এক অন্ধকারের সময় তিনি লেখার উন্নতি হিসেবে ফরাসি বর্ণমালার উপর ভিত্তি করে ব্রেল কোড ব্যবহার করেছিলেন। তিনি 1829 সালে তার সিস্টেম প্রকাশ করেন, যা পরবর্তীতে সঙ্গীতের স্বরলিপি অন্তর্ভুক্ত করা হয়, এবং দ্বিতীয় সংশোধন ঘটে 1837 সালে সেটা প্রকাশিত হয়। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ ইভিএস থেকে একটা প্রশ্ন যেটা করা হয়, যে রেড ডাটা বুক কাকে বলা হয় বা এটা কী জিনিস। তো উত্তর কী হবে না, আন্তর্জাতিক সংস্থা 1964 সালে বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীর বিলুপ্তির সম্ভাবনা অনুযায়ী 6টি প্রধান শ্রেণী বিশিষ্ট একটি তালিকা পুস্তক আকারে প্রকাশ করে। ইহা কিন্তু রেড ডাটা বুক নামে পরিচিত। ওকে, এটা হচ্ছে রেড ডাটা বুকটা কি। তো ভারতের রেড ডাটা বুকের তালিকা অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ যে বিপন্ন প্রাণী, এটার নামগুলোও জিজ্ঞেস করতে পারে। তো সেগুলো কি পরের পেজে দেখো রয়েছে। এখানে কি কি রয়েছে, তো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যে সমস্ত প্রাণীদের রেড ডাটা বুকের মধ্যে রাখা হয়েছে ভারতের, সেটা হচ্ছে কি কাশ্মীরি স্ট্যাগ, নদীর ডলফিন, কন্ডানা ইঁদুর এবং মালাবার সিভেট, এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। গুরুতরভাবে বিপন্ন আর্থ্রোপডগুলি কি কি রয়েছে না, সেটা হচ্ছে রামেশ্বরম প্যারাসুট মাকড়সা এবং ময়ূর ট্যারান্টুলা। ওকে, গুরুতরভাবে বিপন্ন মাছের মধ্যে কি কি রয়েছে না, পুকুর লেক বার্ব, গঙ্গা নদীর হাঙর এবং পন্ডিচেরির হাঙর। নেক্সট, গুরুতরভাবে বিপন্ন উভচর এবং সরীসৃপগুলো কী কী রয়েছে না, এটা হচ্ছে ঘড়িয়াল, সাদা দাগযুক্ত বুশ ব্যাং এবং টোড চর্মযুক্ত ব্যাং। এগুলো কিন্তু রেড ডাটা বুকের মধ্যে রাখা হয়েছে ভারতের কিছু বিপন্নযুক্ত প্রাণী। ওকে, নেক্সট প্রশ্ন 8 নম্বর, এই প্রশ্নগুলো তো অবশ্যই জানা দরকার। এনসিএফ বা এনসিইপি, এনইপি এই ধরনের, তারপরে রয়েছে আরটিই, তারপরে পোষণ অভিযান, এই ধরনের এমআইডি অর্থাৎ মিড ডে মিলের যেটা ফুল ফর্মটা সেটাও কিন্তু জানতে হবে, বা এসএসএ সর্বশিক্ষা অভিযান। তো এই প্রশ্নগুলো কিন্তু করবে অবশ্যই। শিক্ষা সংক্রান্ত যে শর্ট ফর্ম সেটা নিয়ে আমি একটা ভাইটাল ক্লাস কিন্তু নিয়ে আসবো, যেখানে সমস্ত শর্ট ফর্মগুলো আলোচনা করা হবে যে ইন্টারভিউতে যেগুলো করতে পারে। তো এনসিইআরটি ফুল ফর্ম কি, তো এন ফর হচ্ছে ন্যাশনাল, সি ফর কাউন্সিল, ই ফর অফ এডুকেশনাল,
আর ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং, টি ফর ট্রেনিং, অর্থাৎ এনসিইআরটি ফুল ফর্ম কি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। কোনোভাবে কেউ এডুকেশন বলে ফেলবে না, ওকে, বা রিসার্চেস বলে ফেলবে না, বা ন্যাশনাল শুধু ন্যাশন বলে ফেলবে না, বা কাউন্সিলিং বলে ফেলবে না। সম্পূর্ণ ফর্মটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটাতে বাংলায় যদি বলা হয় তাহলে কী হবে, তো বাংলায় হচ্ছে রাষ্ট্রীয় শৈক্ষিক অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ। এটাও কিন্তু অনেক সময় বলি যে এনসিইআরটি যে তুমি ইংলিশ টার্মটা বললে বা আপনি ইংলিশ টার্মটা বললেন, এর বাংলা মানে কি না, রাষ্ট্রীয় শৈক্ষিক নয়, শৈক্ষিক অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ। তো 1961 সালে প্রতিষ্ঠিত হয় এনসিইআরটি, যা ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে। পূর্বে মানব সম্পদ অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট যেটা ছিল, সে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক হিসেবে পরিচিত ছিল এই কি এনসিইআরটি। এই এনসিইআরটির প্রাথমিক উদ্দেশ্য হলো কি না, স্কুল শিক্ষা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে সাহায্য করা ও পরামর্শ দেওয়া। এটা হচ্ছে এনসিইআরটির মূল লক্ষ্য বা উদ্দেশ্য। অনেক সময় এটাও কিন্তু প্রশ্ন করে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কি? তো সর্বশিক্ষা অভিযান এটা নিয়ে কিন্তু প্রশ্ন করেই এবং করবেও আগামীতে। তো সর্বশিক্ষা অভিযান কি না, এটি ভারত সরকারের একটি যৌথ প্রোগ্রাম, যা কেন্দ্র, রাজ্য এবং স্থানীয় স্বায়ত্তশাসন সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। ইহা প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ অর্থাৎ ইউএই অর্জনের জন্য 2001 সালে শুরু হয়েছিল। এসএসএ অর্থাৎ সর্বশিক্ষা অভিযানকে আইনি সমর্থন প্রদান করা হয়েছিল 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষাকে ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদের অধীনে একটি মৌলিক অধিকার করা হয়েছিল। এসএসএ এর লক্ষ্য কি না, একটি সময়ে এই মৌলিক অধিকারের প্রত্যাশা পূরণ করা, এবং এটা আবদ্ধ একটা পদ্ধতি হিসেবেও রাখা হয়েছিল সেই মুহূর্তে। তো এই ছিল সর্বশিক্ষা অভিযান অর্থাৎ এসএসএ এর সম্পূর্ণ বিষয়, যেখান থেকে কিন্তু প্রশ্ন আগামীতে করবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, যে একজন শিক্ষক বা শিক্ষিকাকে ঠিক কেমন হওয়া উচিত, অর্থাৎ আপনার কেমন যে মানসিকতা বা কেমন আপনার আচরণ হওয়া উচিত, সেটা কিন্তু প্রশ্ন অনেক সময় করে। তো এটার উত্তর কী হবে না, স্যার আমার মতে একজন শিক্ষক বা শিক্ষিকাকে সবসময় তার শিক্ষার্থীদের সঙ্গে একজন ভালো বন্ধু, ভালো জ্ঞানপ্রেমিক এবং ভালো পথপ্রদর্শক হওয়া উচিত। অর্থাৎ যেটা আমরা অনেকেই জানি ডিএলএড ট্রেনিং করার সময়, যে টিচার এজ এ ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইডার, অর্থাৎ ফ্রেন্ড অর্থাৎ বন্ধু, ফিলোজফার অর্থাৎ দার্শনিক এবং গাইডার অর্থাৎ পথপ্রদর্শক, যিনি শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে সমাজের একটা সুশিক্ষিত সাথে একজন আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবেন, সর্বসম্মতভাবে একজন বন্ধু, একজন দার্শনিক, একজন পথপ্রদর্শকের মতো। তো যেখানে শিক্ষার্থীরা কি করবে না, খোলা মনে নিজের সমস্ত সমস্যার কথা বলতে পারবে, একজন শিক্ষক বা শিক্ষিকা যথাসম্ভব সেটা সমাধান করারও চেষ্টা করবে, এবং এই ধরনেরই একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়া উচিত বর্তমানে শিক্ষার্থীদের সামনে। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, যে আপনি শিক্ষকতার পেশায় কেন যুক্ত হতে চান? এটা তো ইন্টারভিউতে করবেই প্রশ্নটা এটা। তো কেন যুক্ত হতে চান, তো এখানে উত্তরটা কি বলবে না, স্যার বা ম্যাডাম আমার ছোটোবেলা থেকেই এই পেশা বা চাকরিটা করার স্বপ্ন ছিল, আর আমি মনে করি এই পেশায় যুক্ত হয়ে আমি শিশু শিক্ষার্থীদের এক উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো, যেখানে তারা পরবর্তী ক্ষেত্রে সমাজের একজন আদর্শ মানুষ হয়ে উঠবে। তাছাড়া আমরা সকলেই জানি যে শিক্ষক বা শিক্ষিকা হচ্ছেন সমাজ গড়ার কারিগর, যেখানে শিশু শিক্ষার্থীরা তাদের জ্ঞান বিকশিত করে সমাজকে আলোকিত করে তুলবে। তাই আমি এই পেশাতে যুক্ত হতে চাই বা এই পেশায় কাজ করতে চাই। আরও নানানভাবে বলা যেতে পারে, সেটা কিন্তু সকলে নিজের মতো করে বলবে। এই প্রশ্নের উত্তর যে শুধুমাত্র এটাই বললে সকলে, তাহলে কিন্তু ইন্টারভিউ স্যার বা ম্যাডামরা বুঝে যাবে যেটা ইউটিউব থেকে বা একটা মুখস্থ বিদ্যার মতোভাবে বলা। তো নিজের মতো করে অনেকভাবে বলা যায়, তো নিজের মতো করে চেষ্টা করবে বলতে। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, তোমার মতে বা আপনার মতে একজন ভালো শিক্ষক বা শিক্ষিকার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? অর্থাৎ একজন আদর্শ শিক্ষক যিনি হবেন, তার বৈশিষ্ট্য যেখানে তার চারিত্রিক, তার সমস্ত গুণাধর্মী কেমন হওয়া উচিত, সেটাও কিন্তু প্রশ্ন করে। তো এটার উত্তর কি বলবে না, এটার উত্তর এইভাবে বলা যেতে পারে যে স্যার বা ম্যাডাম আমার মতে একজন ভালো শিক্ষক বা শিক্ষিকাকে স্পষ্ট বক্তা হতে হবে, সুমধুর ব্যক্তিসম্পন্ন হতে হবে, সুস্বাস্থ্যবান হতে হবে, নমনীয় হতে হবে, বন্ধুপরায়ণ, নেতৃত্বদান, রুচিশীল বোধ, অধ্যয়নশীল, এই সমস্ত গুণাবলী থাকা উচিত বা হওয়া উচিত। কারণ কি না, এইসব গুণ বা বৈশিষ্ট্য একজন শিক্ষক বা শিক্ষিকার থাকলেই কিন্তু শিক্ষার্থীরা সেই গুণের পরিপন্থী হবে
আর আমরা সকলে জানি যে একজন শিক্ষার্থী সবসময় শিক্ষককে অনুকরণ করে। সেক্ষেত্রে যদি একজন শিক্ষকের এই ধরনের গুণাবলী থাকা যদি থেকে থাকে, তাহলে শিক্ষার্থীরাও সেই ধরনের গুণাবলী অর্জন করবে এবং সাথে সাথে একজন আদর্শবান ব্যক্তি বা সমাজে একজন সুশিক্ষিত ব্যক্তি হিসেবেও শিক্ষার্থীরা গড়ে উঠবে পরবর্তী ক্ষেত্রে। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন যে মাতৃভাষা শিক্ষার মাধ্যম হওয়া উচিত, এই বিষয়ে আপনার মতামত কী? অর্থাৎ আমরা সকলে জানি যে মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এটা কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। এক্ষেত্রে মাতৃভাষায় যে শিক্ষার মাধ্যম হওয়া উচিত, এক্ষেত্রে আপনার মতামত কী বা আপনি এক্ষেত্রে কী বলতে চান এই পরিপ্রেক্ষিতে বা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে? তো এটার উত্তর কী হবে না, শিশু যেহেতু জন্মের পর থেকেই তার মায়ের কাছ থেকে প্রথম ভাষা শুনে ও পরে তা আয়ত্ত করে বলতে শেখে, সেহেতু সে ওই ভাষার সাথে জন্মের পর থেকে পরিচিত হয়। তাই এই ভাষায় যদি শিক্ষাদান বা শিক্ষার মাধ্যম হয়, তাহলে কি সে তাড়াতাড়ি অর্জন করতে পারবে এবং তার যে জ্ঞান, সে জ্ঞান অর্জনে কোনো আর বাধার সৃষ্টি হবে না। অতঃপর সে মাতৃভাষায় শিক্ষার মধ্য দিয়ে তার যে চিন্তা, সৃজনশীলতা, সাথে সাথে নৈতিকতা, এই সমস্ত দিকের বিকাশ ঘটাতে পারবে। তো এটাই হচ্ছে এর সঠিক উত্তর এবং যথাযথ উত্তর। এটা অবশ্যই নিজের মতো করে সকলেই বলতে পারো। নেক্সট 14 নম্বর প্রশ্ন যে পশ্চিমবঙ্গের 16 শহরের নাম বলুন। তো অবশ্যই পশ্চিমবঙ্গের 16 শহর একটা কি না, দার্জিলিং হচ্ছে পশ্চিমবঙ্গের একটা শৈল শহর। নেক্সট 15 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও এবং বিভিন্ন তত্ত্ব থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা নিয়েও কিন্তু ক্লাস আমি করিয়ে দেবো ডিটেলসভাবে। তো অবশ্যই সকলে ক্লাসগুলো দেখার চেষ্টা করো এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। তো সমস্যা সমাধান পদ্ধতির জনককে বা প্রবলেম সলভিং মেথডের জনককে? তো আমরা সকলে ডিএলএডে করেছি যে প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান পদ্ধতির জনক হচ্ছে জন ডিউই। শিক্ষা মনস্তত্ত্ববিদ জন ডিউই হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতির জনক। তো এই ছিল মোট 15টি প্রশ্ন আজকে রাখা হয়েছে ক্লাসের মধ্যে। ক্লাসগুলো কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বলবো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করো, যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস, কেস, নিউজ আপডেট, এডুকেশন সমস্ত নোটিফিকেশন তথ্য এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে সঠিক সময় অথেন্টিকভাবে পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করছি, অবশ্যই কিন্তু সকলে ওয়েট করো, যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সেটা অবশ্যই একটু সকলে দেখো, যদি প্রয়োজন মনে হয় অবশ্যই এই বিষয়গুলো কিন্তু তোমরা দেখতে পারো এবং বাই করতে পারো। কিছুগুলো পিডিএফ দ্য ওয়েব বেসড এডুকেশন চ্যানেলের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। তো পিডিএফের ইনফরমেশন কিছু আমি তোমাদের সামনে শেয়ার করছি, যদি মনে হয় তো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ কিন্তু ফোন করবে না। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সমস্ত তথ্য পেয়ে যাবে এবং এই পিডিএফগুলো সকলে এখনও পর্যন্ত অনেকে বাই করে ফেলেছে, যাদের ইচ্ছা রয়েছে অবশ্যই বাই করতে পারো। তো পিডিএফের সম্পূর্ণ তথ্যগুলো একবার সকলে জেনে নাও। তো এই 3টে পিডিএফ বানানো হয়েছে, একটা হচ্ছে টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট যে ইন্টারভিউ গাইড বুক, অর্থাৎ এখানে যে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। সেই মুহূর্তে এই বইটির দাম ছিল 125 টাকা, বর্তমানে কিন্তু এই বইয়ের দাম রয়েছে 150 টাকা। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 15 তারিখ পর্যন্ত এই 150 টাকাটা এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবে, তারপরে কিন্তু এর দাম বেড়ে যাবে। তো যারা এই পিডিএফ ফাইলটা বাই করতে চাও অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও পরবর্তী ক্ষেত্রে শেয়ার করছি, একটু ভিডিওটা দেখো। তো এই পিডিএফ ফাইলটার মধ্যে রয়েছে 2017তে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল এবং আগামীতে কী ধরনের প্রশ্ন করবে সেই প্রশ্ন রাখা হয়েছে। অর্থাৎ 2017 সালে যারা চাকরি করছেন এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকারা, তাদের থেকে নেওয়া প্রশ্ন রয়েছে এই পিডিএফটার মধ্যে। সাথে সাথে বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন, যেমন এনসিআরটি বা মিড ডে মিল বা সর্বশিক্ষা অভিযান বা আরটি 2009, এনইপি 2020, সাথে সাথে প্রি প্রাইমারি ক্লাস 5 পর্যন্ত সমস্ত ইতিহাস, তারপরে সাইকোলজির বা সিচুয়েশন বেসড সমস্ত প্রশ্ন এই পিডিএফটার মধ্যে রয়েছে। অনেকেই বাই করে ফেলেছে, যারা এখনও পর্যন্ত বাই করেনি এটা কিন্তু বাই করতে পারো। দ্বিতীয় আরেকটা বই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী বই রয়েছে, পাঠ্যপুস্তক যে বইটা, সেখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর উপরে ডেমো দেওয়া যেতে পারে সেই ডেমোগুলো কিন্তু বানানো হয়েছে একদম ডিটেলস, সহজ সরল সাবলীল ভাষাতে। এবং এগুলো বানানোর জন্য 500+ কিন্তু 2017 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বর্তমানে চাকরি করছেন তাদের থেকে নেওয়া এবং তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই পিডিএফ ফাইলটাও বানানো হয়েছে। এটার দাম 250 টাকা রয়েছে বর্তমানে, এরও দাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে। তো 15 তারিখ পর্যন্ত এর অফার রয়েছে। যারা বাই করতে চাও অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সকলে কিন্তু মেসেজ করবে, কেউ ফোন করবে না। 8250241485, আবার একবার বলছি 8250241485, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, তাহলে সম্পূর্ণ বইগুলোর ডিটেলস তথ্য দেওয়া হবে। তার ভিত্তিতে যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই বাই করতে পারো। আর তৃতীয় আরেকটা পিডিএফ ফাইল বানানো হয়েছে, সমস্তগুলোই কিন্তু পিডিএফ আকারে, কোনো হার্ড কপি নয়। এটা হচ্ছে
আমাদের পশ্চিমবঙ্গ এবং আমার জেলা, অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গের ভূগোল সাথে সাথে 23 জেলার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস তথ্য আলোচনা করা রয়েছে। এটা কিন্তু বর্তমানে 200 টাকা দাম রয়েছে, 15 তারিখ পর্যন্ত অফার, তারপরে কিন্তু বাড়তে পারে। 180 টাকা কিন্তু এর আগে ছিল, এখন কিন্তু 200 টাকা দাম রয়েছে। তো এখানে 23 জেলার সম্পূর্ণ তথ্য, যেখানে গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারপরে প্রত্যেকটা জেলার যে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস, কী কী প্রশ্ন আসতে পারে, সমস্ত বিভাগ, প্রশাসনিক বিভাগ, দপ্তর ইন ডিটেলস কিন্তু ক্লাস করানো ভিডিওগুলোর মধ্যে পিডিএফগুলোর মধ্যে তথ্য দেওয়া হয়েছে। তো পরপর 3টে পিডিএফ ফাইল রয়েছে। যারা এই মুহূর্তে বাই করতে চাও, 3টে পিডিএফ ফাইল একসঙ্গে দাম রয়েছে, একটার দাম 150, একটার দাম রয়েছে 250, আরেকটার দাম রয়েছে 200। এই 3টে পিডিএফ ফাইল একসাথে ক্রয় করলে এই মুহূর্তে 600 টাকাতে পেয়ে যাবে। এটা কিন্তু 15 তারিখ পর্যন্ত অফার, তারপরে কিন্তু 3টে পিডিএফ ফাইলের দাম বেড়ে যাবে। তো যারা বাই করতে চাও অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ যে নাম্বার আমি বললাম, আবার একবার বলে দিচ্ছি, 8250241485 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, তাহলে কিন্তু পিডিএফ ফাইলগুলো বাই করতে পারবে। তো আজকে ক্লাসটা কেমন লাগলো সকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী প্রত্যেক দিন কিন্তু ক্লাস করানো হবে, তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে ক্লাসের নোটিফিকেশান পৌঁছে যায় এবং সময় মতো ক্লাসগুলো দেখে নাও। একবার না হয় 2বার 3বার করে ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো দেখো, প্রশ্ন উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করো, প্রশ্নগুলো কালেক্ট করো, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ওখানেও ক্লাস সংক্রান্ত ডিটেলস তথ্য বা কেস আপডেট, নিউজ, এডুকেশনাল আপডেট দেওয়া হয়, ওখানে সকলে যুক্ত হয়ে যাবে। আর সাথে সাথে যে ক্লাসগুলো করাচ্ছি তার চ্যানেলের প্লেলিস্টও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, ওখান থেকে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে 1 নম্বর থেকে। ওকে, তো যাই হোক ক্লাসটা শেষ করছি এখানে, আবার কোনো একটা নতুন ক্লাস বা কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।